কেউ তার বলবা? লাস্ট ক্লাসে ওই যে টাই গুলা পড়াইছেন, আর ওই যে কলাম যে সময় আমরা কনস্ট্রাকশন দাঁড় করাই, তখন ওই কলাম গুলা যে মানে ঠিক জায়গা না দিয়ে একটু সরিয়ে দেয়, বা যে সরিয়ে দেয় তাহলে রড গুলা বেঁকে দেয়, এগুলা কি বিপদ হইতে পারে, এগুলা নিয়ে আলোচনা করছিলেন স্যার। আচ্ছা, মানে হচ্ছে যে ওই আমরা কি ওই যে রিইনফোর্সমেন্ট গুলো দেখছিলাম, তাই তো? জি স্যার, জি স্যার। প্রপার প্লেসমেন্ট, রিইনফোর্সমেন্টের কোন জায়গায় হবে না হবে এগুলো দেখছিলাম, তাই না? জি স্যার, জি স্যার। আমি একটু যদি শেয়ার করি তাইলে এইগুলো কিনা আমাকে একটু এনশিওর করো। ধরো যাক, আমি 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 ইয়ে করি, শেয়ার দিই। দেখা যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো দেখাইছিলাম। জি স্যার, এগুলোই দেখাইছিলেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাইলে আজকে আমি আহ, যেটা শুরু করব সেটা হচ্ছে, তাহলে এটা আমি শেয়ার অফ করে দিচ্ছি। একটা মিনিট। কই গেল? উম, কই গেল আমরা যেটা পড়াবো আজকে? আহ, ওকে, পেয়েছি। আচ্ছা, দেখা যাচ্ছে। জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস অ্যাকর্ডিং টু বিএনপিসি 2020। এইটার অনেক কিছুই তোমরা অলরেডি জানো, কারণ আন্ডারগ্রেডে তোমাদের যে ইয়ে আছে, সিলেবাস আছে তোমার, সম্ভবত আরসিসি অথবা স্ট্রাকচার ওয়ানের। হুম
সেইখানে তোমার হচ্ছে যে এই স্ট্যাটিক অ্যানালাইসিসটা অনেক সময় দেখানো হয়। আমি জানি না তোমাদের দেখানো হয়েছে কিনা, সম্ভবত স্ট্রাকচার ওয়ানে ছিল। হাউএভার আমি আমি আমার মতো করে দেখাচ্ছি, ঠিক আছে? কিছু কিছু জিনিস হয়তো বা মানে ওখানে ডিটেল দেখানো হয়নি। তো ওখানে স্ট্যাটিক অ্যানালাইসিস মানে হচ্ছে, তো বুঝতেই পারছো এখানে ডাইনামিক ব্যাপারটা আসবে না, ডাইনামিক থেকে স্ট্যাটিকের উৎপত্তি। হাউএভার এটা সহজ একটা পদ্ধতি, তো সেটা আমরা ইউজুয়ালি করি হচ্ছে রেগুলার স্ট্রাকচারের জন্য। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ রেগুলার স্ট্রাকচার, হোয়াট ইজ ইররেগুলার স্ট্রাকচার, সেটা আমাদের একটু বোঝা দরকার। আহ আমরা ইররেগুলারিটিটা দেখি, তাহলে ইররেগুলারিটিটা দেখলে আমরা বাকি সবগুলো হচ্ছে রেগুলার। হ্যাঁ, তাইলে প্রথমটা হচ্ছে ভার্টিক্যাল ইররেগুলারিটি, আর একটা আছে হরিজন্টাল ইররেগুলারিটি। তাহলে ভার্টিক্যাল ইররেগুলারিটির মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার সফট স্টোরি। সফট স্টোরি হচ্ছে যে কোনো একটা তলায় যদি আমার স্টিফনেসটা কম থাকে তাহলে এটাকে সফট স্টোরি বলি। তো কিরকম কম হইতে পারে? সাপোজ দেখো এই ছবিটাতে আমাদের নিচের তলার লেংথ বড়, সেই জন্য হতে পারে। কিংবা এখানে দেখো যে কলাম কম, সেই জন্য হইতে পারে। এখানে দেখো মাঝখানে কলাম কম, সেজন্য হইতে পারে। এখানে দেখো তোমার এখানে বিম মোটা, এখানে বিম চিকন, সেই জন্য হতে পারে, নানান কারণে হতে পারে সফটওয়্যার। তো এটা একটা সংজ্ঞা আছে যে কতটুকু কম থাকলে তোমার সফটওয়্যার হবে। যেমন ধরো এখানে এই এখানে ধরো ওই যে কোনো একটা স্টোরিতে আমার তার উপরের স্টোরির তুলনায় 70% চেয়ে কম স্টিফনেস, তাহলে এটা সফট স্টোরি ধরবো। যদি 71% হয় তাহলে আমরা বলবো যে না, এটা সফট স্টোরি না, এটা নর্মাল স্টোরি। অথবা আরেকটা সংজ্ঞা আছে যে পরপর তিনটা স্টোরির যে এভারেজ স্টিফনেস আছে তার 80%-এর কম যদি হয় তাহলে সেটা সফট স্টোরি। তাহলে দুইটা সংজ্ঞা পেলাম, হ্যাঁ। আহ এরপর হচ্ছে মাস ইরেগুলারিটি। মাস ইরেগুলারিটি হচ্ছে যদি তোমার কোন একটা স্টোরির ওজন যদি পাশের স্টোরিটার থেকে ডাবলের বেশি হচ্ছে কোন একটা স্টোরির ওজন, হ্যাঁ, এটা উপরে হইতে পারে বা নিচে হইতে পারে, তাহলে সেটা হবে মাস ইরেগুলারিটি। কোন একটা কারণে হয়তো বা একটা বড় ইকুইপমেন্ট বসাই দিছি, বা তোমার অনেক দেওয়াল টেওয়াল দিয়ে কোনো একটা ইয়েতে, আর নিচেরটাতে একদম দেওয়াল টেওয়াল নাই, সো ওজন কমে গেছে, তাহলে এটা মাস ইরেগুলারিটি। ভার্টিক্যাল ইরেগুলারিটি, হ্যাঁ, জিওমেট্রিক ইরেগুলারিটি, এটা হচ্ছে যে আমরা যদি এরকম ধরো ওই যে আস্তে আস্তে কমায় নিয়ে আসি এবং কম যতটুকু করলাম সেটা এবং টোটাল লেন্থের ইয়ে রেশিও যদি আমার 0.25-এর চেয়ে বেশি হয়, হুম, তাইলে এটা ভার্টিক্যাল ইরেগুলারিটি। ঠিক আছে, বা এইটার ক্ষেত্রে দেখো দুই দিক দিয়ে কমাইছি, সুতরাং এই যে A/L হচ্ছে 15%-এর বেশি হতে পারবে না, বা এরকম যদি হয় তাহলে 1%-এর বেশি, মানে তোমার 100% যদি হয়ে যায় আর কি। অর্থাৎ এইটা, হ্যাঁ, এবং এই যে এইটার রেশিও যদি সমান সমান হয়ে যায়, এটা এটা, হ্যাঁ, তাইলে আমরা সামান্য যদি বাড়াই তাহলে অসুবিধা নাই। আহ এরকম হতে পারে ইনপ্লেন ডিসকন্টিনিউটি, হ্যাঁ। এটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে তোমার আহ এটা কোনটা, আচ্ছা, এই যে এটা, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে আমার কলাম এক জায়গায় মানে গিয়ে শেষ হয়ে গিয়ে আবার আরেক জায়গায় কলাম শুরু হয়েছে, হ্যাঁ, এরকম সাধারণত আমরা করি না, হাউএভার এরকম যদি করা হয় তাহলে এটা হতে পারে। আচ্ছা, আহ তারপর হচ্ছে ক্যাপাসিটি, উইক স্টোরি। হ্যাঁ, উইক স্টোরিটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সফট স্টোরির মতোই, তবে সফট স্টোরিটাতে ছিল স্টিফনেস এর পার্থক্য, আর এখানে হচ্ছে স্ট্রেংথ এর পার্থক্য। স্ট্রেংথ এর পার্থক্য, তাইলে এখানে যদি এরকম হয় যে তোমার কোনো একটা স্টোরি থেকে অন্য স্টোরি 80%-এর চেয়ে কম, 80%-এর চেয়ে কম হয় তাইলে হচ্ছে এটা সফট স্টোরি। হ্যাঁ, তাহলে
সরি, উইক স্টোরি। তাহলে এটা জিনিসটা কি হলো, আমি এখানে যদি ব্যাখ্যা করি যে কোনো একটা স্টোরিতে দেখা যাচ্ছে আমি শেয়ার ওয়াল দিয়েছি, পরেরটাতে আমি কলাম দিয়েছি, অথবা শেয়ার ওয়ালে দিয়েছি, শেয়ার ওয়ালটা এখানে ছোট হয়ে গেছে। তাহলে কি হবে, এইখানকার স্ট্রেংথ আর এখানকার স্ট্রেংথ সমান না। কারণ এটা থেকে এটা যদি তোমার 20%-এর ব্যবধান হয়ে যায়, তাইলে এটা উইক স্টোরি হবে। আচ্ছা, এবার আসো প্ল্যান ইরেগুলারিটি। প্ল্যান ইরেগুলারিটির ক্ষেত্রে বলতেছে যে ধরো কোনো একটা কারণে একটা সাইডে আমার আহ, বেশি আমি ইয়ে করে ফেললাম, স্টিফ করে ফেললাম, হ্যাঁ। ধরা যাক এই সাইডে আমার সিঁড়ি আছে, তারপরে আম, তোমার ওই যে লিফট আছে, ইত্যাদি ইত্যাদি আছে। যার ফলে কি হবে, আর্থকুইকের সময় এটি সমানভাবে নড়বে না, এখানে একদিকে বেশি নড়বে, একদিকে কম নড়বে। তাহলে এটা যদি ম্যাক্সিমাম হয়, এটা যদি অ্যাভারেজ হয়, তাহলে বলছে ম্যাক্সিমাম ডিভাইড বাই অ্যাভারেজ যদি 1.2 এর চেয়ে বেশি হয়, তাইলে ইররেগুলার হবে। আর এক্সট্রিম ইররেগুলার হবে যদি 1.4 এর চেয়ে বেশি হয়। হুম। তার মানে আহ, এই জায়গাটা একদম নড়বে না, এদিকে অনেক বেশি নড়বে। এটা হচ্ছে টর্শন হবে। এছাড়া তোমার রি এন্ট্রেন্ট কর্নার্স, মানে হচ্ছে যে এরকম যদি এল প্যাটার্নের হয় বা ইসি হয়, এবং এটার রেশিও আছে, হ্যাঁ, এই যে রেশিওটা এ বাই এল যদি 15% হয়, মানে অর্থাৎ এটা যদি অনেক বড় হয়, এটা ছোট যদি হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু বড় হইলেই অসুবিধা, হ্যাঁ। তাহলে এটা রিএন্ট্রেন্ট কর্নার। ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি, তোমার অনেক বড় একটা তোমার ইয়ে থাকলো, ওই যে ছাদের মধ্যে একটা ডিসকন্টিনিউয়াস থাকলো, সেটা হইতে পারে। হুম। ওপেনিং থাকলো, ফ্লেক্সিবল, কোনো একটা অংশ ফ্লেক্সিবল থাকলো, আর কোনো অংশ রিজিড থাকলো, হ্যাঁ, এইগুলো আর কি। তারপর হচ্ছে আউট অফ প্লেন অফসেট। অফসেট মানে তোমার এই, এটা তো ইন প্লেন, আউট অফ প্লেন ওইদিকে, হ্যাঁ, ওইদিকে যদি তোমার দেখা যায় যে তোমার ডিসকন্টিনিউয়াস শেয়ার ওয়াল, তাহলে এটা তোমার হইতে পারে। নন প্যারালাল সিস্টেম যদি হয়, ইত্যাদি, এইগুলো হচ্ছে তাহলে আমরা দেখলাম যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল ইররেগুলারিটির কিছু এক্সাম্পল। আচ্ছা, তাইলে এখন আমরা এই যে এর উপর ডিপেন্ড করে বলতেছি যে ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিস নর্মালি করা যাবে শুধুমাত্র এই তোমার এখানে জোন 2, 3, 4 যদি হয়, তাহলে 40 মিটার, মানে হচ্ছে 3, 4, 12, 12 তলা পর্যন্ত। 12 তলার উপরে হলে পারবো না। কিন্তু 1 নাম্বার জোন যেহেতু কম ডেঞ্জারাস, সেহেতু আমরা 90 মিটার পর্যন্ত অ্যালাউ করতে পারি। ঠিক আছে, কিন্তু এর চেয়ে বেশি হলে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। আর ইররেগুলার বিল্ডিং এর ক্ষেত্রে আমার এটা আরো কম। তোমার 2, 3, 4 এ তোমার 12 মিটারের চেয়ে বেশি হলেই তোমার ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। আর 1 নাম্বার হলো 40 মিটারের বেশি। তাহলে এটা আমরা দেখলাম যে ডাইনামিক অ্যানালাইসিস কখন করব আর কখন স্ট্যাটিক করব। আচ্ছা, এখন স্ট্যাটিক, আমরা আমাদের যেহেতু সিলেবাস স্ট্যাটিকটা নিয়ে থাকি, এখানে এই ইকুয়েশনটা আমরা জানি যে এফ ইজিক্যাল টু এম এ বিখ্যাত। এটাকে যদি এমটাকে আমি ডাব্লিউ বাই জি লিখি, তাহলে এ আসতেছে, তাহলে এই এ বাই জি এটা একটা কোফিসিয়েন্টের মতো, হ্যাঁ, সেই কোফিসিয়েন্টটাই হচ্ছে আমাদের স্পেকট্রাল এক্সিলারেশন কোফিসিয়েন্ট আর কি। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ডাব্লিউ। তাহলে ডাব্লিউটা কি, এটাকে বলে সাইজমিক ওয়েট। হুম। আর এটা স্পেকট্রাল এক্সিলারেশন বলে এটা। তাহলে সাইজমিক ওয়েট যেটা, সেইটাকে তোমার ইয়ে করতে হয়, আহ তোমার সাইজমিক ওয়েট আমরা জানি যে একটা ওজন, যেটা আর কি ওজন, টোটাল ডেড লোড নিব, আর সাথে একটা পোর্শন অফ লাইভ লোড নিতে হবে। হুম। তাহলে পোর্শনটা কতটুকু, তোমার যদি লাইভ লোড যদি তোমার 3 কিলোমিটার/মিটার স্কোয়ার হয়, অর্থাৎ 60 PSF হয়, হ্যাঁ, তাহলে তোমার পর্যন্ত যদি হয়, তাহলে 25% অফ লাইভ লোড নিতে হবে। আর যদি তোমার 60 PSF বা 3 কিলো নিউটন/মিটার স্কোয়ার চেয়ে বেশি হয়, তাহলে 50% নিতে হবে। আর যদি কোনো পার্মানেন্ট হেভি ইকুইপমেন্ট থাকে, হ্যাঁ, বা কোনো একটা লিকুইড রাখছো তুমি, হুম, সেটা কিন্তু লাইভ লোড হিসাবে আসবে, হ্যাঁ, সেটা কিন্তু তোমার ফুলটা নিতে হবে। তাইলে এটা আমরা ডাব্লিউটা দেখলাম। এবং এস এটা দেখি, এস এ ইজ ইকুয়াল টু 2/3 ZI/R ইন্টু CS।
তাহলে এখানে কি কি আছে? এক নম্বর হচ্ছে 2/3 কেন? 2/3 হচ্ছে তোমার অ্যাকচুয়ালি দুই রকমের আর্থকোয়েক ডিজাইন আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকোয়েক, যেটা তোমার অনলি 2% প্রবাবিলিটি অফ এক্সিডেন্স ইন 50 ইয়ার্স। 50 বছরে তোমার এরকম আর্থকোয়েক আসার সম্ভাবনা 2%, মানে রেয়ার, বড় আর্থকোয়েক আর কি। আরেকটা হচ্ছে সেটা নিয়ে যখন আমি ডিজাইন করব, সেটা হচ্ছে এমসি, ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকোয়েক। আর এটা হচ্ছে ডিজাইন বেসড আর্থকোয়েক, সেটা হচ্ছে 10% প্রবাবিলিটি। তাইলে এখানে আমরা ওই যে 2/3 যেটা লিখলাম, সেটা হচ্ছে যে এই এইটার এইটার তুলনায় এটা হচ্ছে 2/3, 2/3, বুঝছো? তাহলে এই যে ইয়েটা আছে, ইকুয়েশনটা আছে, এটা আসলে ম্যাক্সিমাম ডিজাইন আর্থকোয়েকের ক্ষেত্রে, যেমন রূপপুর পারমাণবিক কেন্দ্র হতে পারে বা পদ্মা নদীর উপরে ব্রিজ হতে পারে, যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জেডআইসি আর সিএস দিয়ে করা হয়। আর বাকি সবগুলোকে এটাকে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে ছোট করে নেওয়া হয়। ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের এত বেশি ইয়ে ধরে তো আমরা করলে আমাদের মানে ইকোনমিক্যাল হবে না, সেজন্য। এবার আর কি কি আছে? এই যে এস এ যেটা, সেটা তোমার ওই যে 0.67 জেড, এটার চেয়ে বেশি যেন না হয়, হ্যাঁ। তাহলে এখানে বিটার মানটা এখানে দেওয়া আছে 0.1, মানে সরি বেশি যেন না হয়, মানে কি এইটার থেকে যেন বেশি হয়, সরি আমি উল্টা বলছি, এটা হচ্ছে মিনিমাম। হুম, একটা মিনিট। ওকে, তাইলে বিটা দেখলাম। জেড যেটা সাইজমিক কোফিশিয়েন্ট, এটা তোমার এই যে আমরা জানি যে উম, সিলেটের জন্য এটা জেড হচ্ছে 0.36 সবচেয়ে বেশি, সেকেন্ড হচ্ছে এই জায়গাগুলো, থার্ড হচ্ছে এই জায়গাগুলো, এবং এখানে খুলনার কিছু অংশ, আর এটা হচ্ছে ফোর্থ। তাহলে এইটা তোমার আমরা এগুলো আগে বোধহয় আলাপ করেছি কিছু, যে কোত্থেকে আসলো, হ্যাঁ। এগুলো আসছে তোমার হচ্ছে যে পিক গ্রাউন্ড এক্সিলারেশন থেকে। তাহলে এইটা জি, এত 0.36 জি হচ্ছে এখানকার পিক গ্রাউন্ড এক্সিলারেশন ধরা হয় আর কি। এখন কম বেশি তো অবশ্যই হবে, কিন্তু এটা ফর ডিজাইন আমরা ধরে নিচ্ছি যে এটা 0.36 জি হচ্ছে পিক গ্রাউন্ড এক্সিলারেশন, অর্থাৎ আর্থকুয়েকের সময় সবচেয়ে বেশি এই ইয়েতে কাঁপতে পারে আর কি, এক্সিলারেশনে কাঁপতে পারে এটা। তাহলে এটা হচ্ছে জেড। আই হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। আমরা জানি যে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা বার করতে গেলে আমাদেরকে বুঝতে হবে আহ যে ইয়ে কি, অকুপেন্সি কি, অকুপেন্সি ক্যাটাগরি। অকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে যে তোমার ওয়ান হচ্ছে যে যেগুলো লেস ইম্পর্টেন্ট জিনিস, যেখানে মানুষ মারা যাওয়ার চান্স কম, এগ্রিকালচারাল ফেসিলিটিস বা ইসি স্টোরেজ মোরেজ এইসব। টু হচ্ছে নর্মাল বাসা বাড়িগুলা, হ্যাঁ, বা তোমার অফিস যেখানে মানুষ কম। থ্রি হচ্ছে তোমার যেখানে তোমার হচ্ছে যে মোর দেন 300 পিপল আছে, হ্যাঁ, আহ, এরকম, বা হাসপাতাল আছে, ইত্যাদি ইত্যাদি আছে, যেখানে তোমার এই খুব বড় অপারেশন টপারেশন হয় না, বা এই ধরনের আর কি। আচ্ছা, আর ফোর হচ্ছে যেটা অকুপেন্সি, ফোর যেটা সেটা হচ্ছে তোমার, কই ফোরটা কই, এই যে ফোর, হ্যাঁ, যেখানে তোমার অনেক বেশি মানুষ থাকে, কিংবা হসপিটাল যেখানে তোমার সার্জারি বা ইমার্জেন্সি ট্রিটমেন্ট হয়,
বা ফায়ার রেস্কিউ অ্যাম্বুলেন্স, যেগুলো ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট আর্থকুয়েকে যেখানে তোমার মানে যে আশ্রয় নেয় সেই সমস্ত। তো এইগুলোর উপর ডিপেন্ড করে তোমার ইম্পর্টেন্স ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে আমরা বাসাবাড়ির জন্য দেখতেছি ইম্পর্টেন্স ফ্যাক্টরটা হচ্ছে 1, আর যেটা সবচেয়ে ডেঞ্জারাস সেটা হচ্ছে 1.5। আচ্ছা, আর কি বাকি রইলো? আর আরটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে বেসিক স্ট্রাকচারাল সিস্টেমস। হুম, বেসিক স্ট্রাকচারাল সিস্টেমস হচ্ছে যে এটা লোডটা কিভাবে তোমার নেয়, কোন সিস্টেমটায় তোমার লোডটা নেয় সেটা। তো বিয়ারিং ওয়াল সিস্টেম যেটা, সেটা হচ্ছে যে ওয়াল থাকবে, চারপাশে ওয়াল থাকবে, কোন কলাম টলাম থাকবে না। ব্রিক ওয়ালও যদি হয় সেটাও বিয়ারিং ওয়াল সিস্টেম, শেয়ার ওয়াল যদি হয় সেটাও বিয়ারিং ওয়াল সিস্টেম, কিংবা তোমার ব্রেসিং থাকলেও বিয়ারিং ওয়াল সিস্টেম। হ্যাঁ, তো এইটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে মেইনলি তোমার শেয়ারটা ভালো নিতে পারে, কিন্তু অন্য লোড কম নিতে পারে। ঠিক আছে, তবে তোমার যদি শেয়ার ওয়াল হয় তাহলে আরসিসি শেয়ার ওয়াল হলে ভালো নিতে পারবে, কিন্তু তোমার যদি ইয়ে হয় ব্রিকের হয় তাহলে খুব খারাপ নেই। আর বিল্ডিং ফ্রেম সিস্টেম, যেটা ফ্রেম থাকবে, ঠিক আছে, ফ্রেম টিম আছে, সবকিছুই আছে, কিন্তু আহ, তোমার ইয়ে নিতে পারে না আর কি, যে কি বলে এটাকে, যে ভার্টিক্যাল লোড ভালো নেয় কিন্তু হরিজন্টাল লোড ভালো নিতে পারে না। ঠিক আছে, তো অনেক সময় নেয়, সেটা হচ্ছে যে আহ, কম। মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যেটা, সেটা খুব ভালো উম, ইয়ে নিতে পারে, এই মোমেন্ট ক্যারি করতে পারে, এবং সেটাও আবার 3 ভাগে ভাগ আছে আর কি। তোমার স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তো আমরা স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমটা হচ্ছে যে স্পেশালি তোমার ডিটেইলিং গুলো আছে, হ্যাঁ, সে তারা ভালো করে নিতে পারে, আর এই অর্ডিনারিটা অতটা ভালো নিতে পারে না। তা আমাদের সিলেটের জন্য আমরা আহ ইয়ে করতে পারবো, যে অর্ডিনারিটা নিতে পারবো না আর কি। হ্যাঁ, এই আচ্ছা, এরপরে আসো তোমার ডুয়েল সিস্টেম। ডুয়েল সিস্টেমের মধ্যে তোমার ইয়েও থাকবে, দুইটাই থাকবে, ফ্রেমও থাকবে আর শেয়ার ওয়ালও থাকবে। তাহলে ফ্রেমটা যেন অ্যাটলিস্ট 25% নিতে পারে, তাহলে হচ্ছে এটা ডুয়েল সিস্টেম ধরতে পারবো। আচ্ছা, আর হচ্ছে স্পেশাল স্ট্রাকচারাল সিস্টেম, এগুলো আমরা জানি যে হাই রাইজ বিল্ডিং, ভেরি মাচ হাই রাইজ বিল্ডিং যেগুলো হয়, যেমন এই টিউব ইন টিউব, বা এই যে বান্ডেল সিস্টেম, এই সমস্ত গুলো হচ্ছে তোমার স্পেশাল স্ট্রাকচারাল সিস্টেম। তো এটা আলাপ করার এই উদ্দেশ্য হচ্ছে যে কে কতটুকু মানে আর্থকোয়েক লোড নিতে পারে। হ্যাঁ, সেইটার উপরে ডিপেন্ড করে তোমার ইয়ে হবে, এই আর এর ভ্যালু হবে। যে বেশি নিতে পারবে তার আর এর ভ্যালু হবে বেশি, সো দ্যাট তোমার ওই ইয়েটা কম হয়, উম বেশি আরটা কম হয়। ঠিক আছে, আর যেমন ব্রিকের বিল্ডিং সে কম নিতে পারে, সেই জন্য আর এর ভ্যালু কম। মোট কথা এইভাবে চিন্তা করবা, যে আমরা এই ইকুয়েশনটা যদি দেখি, এই যে এই ইকুয়েশনটা, নর্মাল ইকুয়েশন যেটা আমরা প্রথমে দেখাইছিলাম, এই যে আরটা আছে কোথায়, নিচে, আর আছে নিচে। ঠিক আছে, তাহলে যত খারাপ সিস্টেম হবে তত ছোট হবে, আর যত ভালো হবে তত বড় হবে আর এর মান। খারাপ, স্যার এখানে ছোট, স্যার আর এর ভালো, মানটা, কারণ এটা স্যার এখানে স্যার আর ব্যস্তানুপাতিক এর দেখো। মানটা, আর হচ্ছে এই তোমার হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। আমি এটা সম্পর্কে আরো বলবো, আরো আছে, আমি আপাতত বুঝাচ্ছি। রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, এই যে আর, আর এর মানটা তোমার ডিপেন্ড করছে বিল্ডিং এর স্ট্রাকচারাল সিস্টেমের উপরে। বিল্ডিং এর স্ট্রাকচারাল সিস্টেম যদি খারাপ হয় আর এর মান ছোট নিবা, যদি বড় হয়, মানে ভালো হয়, তাহলে বড় নিবা। কারণ কি, ভালো হইলে এটা বড় নিলে এটা হবে ছোট, অর্থাৎ তুমি কম লোড ধরে যদি ডিজাইন করো তাও সে টিকে যাবে। আর যদি তোমার বিল্ডিং এর লোড বিয়ারিং সিস্টেমটা খারাপ হয়, তার আর এই মানুষ যদি বড় নাও, তাহলে কি হবে, এই লোড যেটা দিয়ে করবে সেটা ছোট নিয়ে করতে হবে, দেখা যাবে বিল্ডিং হয়ে গেছে। ঠিক আছে, যুক্তিটা হচ্ছে এরকম আর কি, যে ভালো তাকে, তার উপর ভরসা করা যায়, তাকে আমি কম লোড দিয়ে ডিজাইন করতে পারবো। আচ্ছা, এবার আসো আর সম্পর্কে আরেকটু ব্যাখ্যা। আর আসলে জিনিসটা কি?
আর জিনিসটা হচ্ছে এরকম, এই ছবিটা দেখলেই বুঝে পারবো। এইখানে এটা একটু ছোট করি। এই যে এখন ধরো তোমার বিল্ডিংটা কাজ করতেছে হচ্ছে ইলাস্টিক লিমিটের মতো, হ্যাঁ, ইলাস্টিক, পুরো ইলাস্টিক, মানে তুমি যতটুকু ধাক্কা দিবা সে দূরে সরবে, আবার আগের জায়গায় ফিরে আসবে 100%। হ্যাঁ, আবার ধাক্কা দিবা অন্যদিকে সর্বোচ্চ যাবে, আবার আগের জায়গায় ফিরে আসবে, সেটা তো আসলে হয় না। হুম। তো এই যে যদি যদি হইতো তাহলে এটাকে আমরা বলতাম ইলাস্টিক স্ট্রেংথ। ইলাস্টিক স্ট্রেংথ, ঠিক আছে, এই স্ট্রেট যাচ্ছে, ইলাস্টিক স্ট্রেংথ। বাস্তবে হয় হচ্ছে এরকম, একটা পর্যায় পর্যন্ত ইলাস্টিক থাকে, তারপরে সে প্লাস্টিক হয় বা নন ইলাস্টিক হয় বা ইনএলাস্টিক হয়, ঠিক আছে, কিন্তু তারপরেও সে অনেকটুকু যায়, কিন্তু ভেঙে পড়ে না, ঠিক আছে। তারপরে যখন তুমি আবার লোডটা ছেড়ে দিবা তখন সে আগের জায়গায় এইখানে এইখানে কিন্তু ফিরবে না, তখন সে এইখানে ফিরবে, এইখানে ফিরবে, এইখানে এইখানে ফিরবে, তার মানে একটু জায়গায় কিন্তু সেই তার ইলাস্টিসিটি হারাবে, এরকম। তো এটা হচ্ছে বাস্তব। আমরা রডের ক্ষেত্রেও দেখছি, রড যখন ইল স্ট্রেংথ পার হয় তখন সে কিন্তু এরকম এরকম যায়। আচ্ছা, বিল্ডিং এর ক্ষেত্রেও তাই। আচ্ছা, তাইলে আমরা এইটা ধরে ডিজাইন করতে পারি, কিন্তু না, এইটা ধরেও যদি ডিজাইন করো তাও কিন্তু তোমার অনেক বেশি লোড নিয়ে ডিজাইন করতে হবে, যেটা ইয়ে না, এই বাস্তবসম্মত না। সেই জন্য তাহলে কি করতে হবে, এইটা থেকেও আমি আরো কমাবো। এটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথ। এখন কতটুকু কমাবো, এই যে আমি তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা থেকে আমি আরো কমাইলাম। এই যে কমাচ্ছি, সেই কমার গুণটাই হচ্ছে আর রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। রিডাকশন, তার যে রেসপন্স, আর্থকুয়েকের যে রেসপন্স হওয়ার কথা ছিল তাকে আমি রিডাকশন করে নিয়ে আসতেছি। তাহলে দেখো এইখান থেকে এতটুকু, এটা হচ্ছে আর। এটা দুই ভাগে ভাগ কমাইছি না। একটা হচ্ছে আর মিউ, যেটা হচ্ছে ইলাস্টিক স্ট্রেংথ ডিভাইড বাই হচ্ছে এই এই স্ট্রেংথ, অ্যাকচুয়াল স্ট্রেংথ, ঠিক আছে। আর আরেকবার ধাপে কমাইলাম, সেটা হচ্ছে তোমার এই স্ট্রেংথ, অ্যাকচুয়াল স্ট্রেংথ ডিভাইড বাই হচ্ছে ডিজাইন স্ট্রেংথ, এত। তাহলে টোটাল যে কমাইছি সেটা হচ্ছে এইটা ডিভাইড বাই এইটা, ঠিক আছে, আর এইটা। তাহলে এইগুলোর আলাদা আলাদা নাম আছে, এখানে আমরা নামগুলো দিয়ে দিয়েছি। যে এই যে তিনটা স্ট্রেংথের নাম লিখছি, ইলাস্টিক স্ট্রেংথ, ডিজাইন স্ট্রেংথ, অ্যাকচুয়াল স্ট্রেংথ। আর এই যে ডাক্টিলিটি রিডাকশন ফ্যাক্টর, এটা হচ্ছে প্রথমটা। আর স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, এটা হচ্ছে সেকেন্ডটা। আর আমাদের যেটা দরকার টোটাল আর, সেটা হচ্ছে টোটাল সাইজমিক রিডাকশন ফ্যাক্টর। তিনটা ফ্যাক্টর আছে এখানে। আরেকটা ফ্যাক্টর আমাদের জানা উচিত, সেটা হচ্ছে এখানে আমরা লিখে দিছি, মিউ নামে একটা ফ্যাক্টর আছে। মিউটা হচ্ছে তোমার একটা বিল্ডিং যখন ফেল করবে তখন যে তার ডিসপ্লেসমেন্টটা হবে, সেইটা ডিভাইডেড বাই হচ্ছে আহ তার যে যে ইল্ড, মানে ইল্ড, যে ইয়েটা আর কি, পোর্শনটা আছে, সেই পোর্শনে তার যে ডিসপ্লেসমেন্টটা সেটা। তাহলে এই ডেল্টা ইউ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই, এইটা যত বড় হবে তত ভালো। তাইলে হচ্ছে একটা বিল্ডিং যখন আর্থকুয়েকে ফেলবে তখন সে বেশি সময় পাবে, বুঝছো, বেশি সময় পাবে। আদারওয়াইজ এটা যদি ছোট হয় তাহলে কি এখানে এখানে এসে ঠাস করে ভেঙে যাবে। তার মানে কি একটা মানুষ মানে আর্থকুয়েকের সময় তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবে না। সো এটা বড় হইলে ভালো, মিউটা পরিমাণ বড় হইলে ভালো আর কি। ডেল্টা ইউটা যখন বড় হবে তখন মিউ বড় হবে। তাহলে এই যে বিয়ন্ড দ্য ইলাস্টিক লিমিট, বিয়ন্ড দ্য ইলাস্টিক লিমিট, এইটা যে দূরে যাইতে পারে সেইটার প্রপার্টিটা কি বলা হয়, ডাক্টিলিটি।
আমরা বলি না মানে রডকে ডাকটাইল হইতে হবে, বিল্ডিং কে ডাকটাইল হইতে হবে। এটা হচ্ছে এইটার যে সে এই ইলাস্টিক লিমিটের বাইরে প্লাস্টিক লিমিটে তার ডিফরমেশন হওয়ার ক্যাপাসিটিটাকে বলা হয় ডাক্টিলিটি। তাহলে ডাক্টিলিটিটাকে আমরা এই যে এই মিউ দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি বোঝা গেছে। এখন একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে, সেটা হচ্ছে যে এই যে আমি কমায় ফেললাম, এই যে এই ডিজাইন এইটা দিয়ে আমরা এখানে করলাম না, এর কারণ কি? কারণ তো আমরা বললাম যে এই এই লোডটা অনেক বেশি, এই লোডটা দিয়ে আমি যদি ডিজাইন করি তাহলে অনেক বেশি খরচ করতে হবে, সেই খরচটা আমাদের হয়তোবা অ্যাফোর্ড করা যাবে না। ঠিক আছে। আর 2 নাম্বার হচ্ছে, তাইলে আমরা এটা এই এই যে গ্যাপটা সেটা কিভাবে পূরণ করব? সেটা পূরণ করব ওই যে আমরা গত ক্লাসে যে শিখাইলাম না, শিখাইলাম তোমার এই গত 2 ক্লাসে, হ্যাঁ, বিল্ডিং কিরকম হওয়া উচিত, তারপরে হচ্ছে যে তার ভিতরে ডিটেইলিং, রড টড কিভাবে বাঁধা উচিত, অমুক তমুক ডিটেইলিং যে আছে, এই ডিটেইলিং যদি ঠিক থাকে তাহলে এই এই ইয়েটা মানে গ্যাপটা পূরণ হয়। আর আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমরা যে তোমার করি রডের বা তোমার কংক্রিটের যে স্ট্রেংথটাকে আমরা একটু কমায় ধরি না, আহ, মানে মোমেন্ট, সরি, বিল্ডিং এর মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটিটাকেও কমায় ধরি, আবার যে আছে যে টোটাল যে লোড গুলো আছে, ডেড লোড, লাইভ লোড, সেগুলোকে একটু বাড়ায় ধরি, মানে আমরা সেফটি ফ্যাক্টর এনশিওর করি, সবকিছু মিলে এই জায়গাটা কাভার হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা আর গেল। আর ডিপেন্ডস অন বেসিক স্ট্রাকচারাল সিস্টেম, এগুলো শুরুতে কথা আরো বলছিলাম। এইখানে আরো কিছু জিনিস আছে, এটা এটা দেখলে আমরা বুঝবো যে আর এর ভ্যালু গুলা। হ্যাঁ, স্পেশাল রিনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল যদি হয় তাহলে দেখো 5, বড়, তাই না? আর অর্ডিনারি প্লেন মেশনরি শেয়ার ওয়াল যদি হয় তাহলে 1.5, অনেক কম না? এটা হচ্ছে বিএনসি থেকে নেওয়া। কিংবা আমরা যদি ধরি ফ্রেম সিস্টেম যদি চিন্তা করি, হ্যাঁ, স্টিল ইসেন্ট্রিসিটি, স্টিলের ফ্রেম যদি হয় তাহলে বলতেছে যে স্টিল ইসেন্ট্রিসিটি ব্রেসড ফ্রেম যদি হয় তাহলে 8, স্টিল ইসেন্ট্রিসিটি ব্রেসড ফ্রেম, নন মোমেন্ট রেজিস্টিং ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে 7। স্টিলের গুলা ভালো, হ্যাঁ, তার ডাকটাইল বেশি থাকে ইত্যাদি, এই কারণে তোমার এইগুলোর মান বেশি। আচ্ছা, আমরা যদি দেখি এইখানে, এই যে এইখানে দেখি রিনফোর্স কংক্রিটের ক্ষেত্রে যদি স্পেশাল রিনফোর্স কংক্রিট হয় তাহলে হচ্ছে 8, আর অর্ডিনারি হলে 3। বুঝছো? তাহলে এটা হচ্ছে যে তার ইয়ের উপর ডিপেন্ড করতেছে, সিস্টেমের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখানে আরো 2-3টা জিনিস আছে, একটু বলতে পারি মেবি, সেটা হচ্ছে যে সিস্টেম ওভার স্ট্রেংথ ফ্যাক্টর। এটা হচ্ছে কি, যে এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটার একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে আহ তুমি যে ডিজাইনটা করবা সেখানে স্ট্রেংথ, মানে ডিজাইনের স্ট্রেংথ আছে তার থেকে 2.5 গুণ হয়তোবা সে লোড বেশি নিতে পারবে, যেটা লুকায়িত লোড আর কি। ঠিক আছে, 2.5 গুণ, হ্যাঁ, এটাকে ওভার স্ট্রেংথ বলা হয়। আর ডিফ্লেকশন এমপ্লিফিকেশন ফ্যাক্টর, এটা হচ্ছে যে তোমার ইলাস্টিক যদি সিস্টেমটা হইতো তাহলে সে ডিফ্লেকশন কতটুকু নিতে পারতো। হুম। কিন্তু আদতে তো এটা ইলাস্টিক না, সেটা হচ্ছে ইলাস্টোপ্লাস্টিক, তার মানে সে আরো বেশি ডিফ্লেকশন হচ্ছে। ঠিক আছে, তাহলে কত গুণ বেশি হচ্ছে? সেটা হচ্ছে 5 গুণ এর ক্ষেত্রে, বা এর ক্ষেত্রে 1.25 গুণ বেশি হচ্ছে, বেশি হইতে পারে না আর কি। সো আমরা ইয়েতে আহ, যে ক্যালকুলেশন গুলা করি, ডিফ্লেকশনের ক্যালকুলেশন গুলা, সেইগুলা ইলাস্টিক লিমিটের জন্য করে থাকি সাধারণত, সেটাকে আমার এইটা দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হয়। ঠিক আছে, এগুলো সম্পর্কে পরে বলা আছে কিন্তু, হ্যাঁ, এখানে বলা আছে যে এই যে সিস্টেম ওভার স্ট্রেংথ ফ্যাক্টর, হ্যাঁ, তারপরে যে সেফটি ফ্যাক্টরের জন্য একটু বেশি সে নিতে পারে, বা স্ট্রেন হার্ডেনিং অফ মেটেরিয়াল, অর্থাৎ ইল্ডিং এর পরে তার একটু স্ট্রেংথ বাড়ে, এই সমস্ত জিনিস আছে। তারপরে হচ্ছে স্যার সিডির মান বেশি হলে কি স্যার ভালো? জি, কোনটা? সিডির মান যেটা স্যার, স্যার ডিফ্লেকশন সিডির এমপ্লিফিকেশন মান, হ্যাঁ, ফ্যাক্টর মান কি স্যার বেশি হলে হ্যাঁ, ভালো? সিডির মান বেশি হলে ভালো, অবশ্যই সিডির মান, তবে বেশি তোমার নির্ভর করবে ইয়ের উপরে,
কোন রকমের স্ট্রাকচার তুমি নিচ্ছ তার উপরে নির্ভর করবে। এই দেখো যে স্পেশাল রিইনফোর্সড এর ক্ষেত্রে 5, আর ইটের বাড়ির জন্য 1.25, বুঝছো? এরকম। আচ্ছা, তাহলে এইগুলো গেল। আহ আরেকটা জিনিস এখানে দেখাইতে পারি, আরেকটা এই টেবিলের মধ্যে আরেকটা আছে এই সাইডে, এই যে ডান সাইডে। এই পুরো টেবিলটা হচ্ছে ইয়ে থেকে নেওয়া, বিএনবিসি থেকে নেওয়া। সাইজমিক ডিজাইন ক্যাটাগরি বলে একটা কথা আছে, সাইজমিক ডিজাইন ক্যাটাগরি। হ্যাঁ, তুমি যে ডিজাইনটা করবা সেটার মধ্যে আবার ক্যাটাগরি আছে, কোনটাতে বেশি নজর দিবা, কোনটাতে একটু কম নজর দিলে হবে। ডিজাইন ক্যাটাগরি ডি যেটা, সেটা হচ্ছে স্পেশাল, আর তার চেয়ে কম স্পেশালিটা, তার চেয়ে কম স্পেশালিটা। ঠিক আছে, তো তোমার হচ্ছে যে কোন একটা বিল্ডিং এর ডিটেইলিং যদি খুব ভালো হয়, সেটা হচ্ছে ডি ক্যাটাগরি। তাহলে বলতেছে এখানে তোমার হচ্ছে যে হাইট লিমিট, তোমার স্পেশাল রিনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল যদি দিয়ে করো, তাহলে সে 50 মিটার পর্যন্ত তুমি, ডি ক্যাটাগরিরও যদি করো তাও 50 মিটার পর্যন্ত করতে পারবা। হ্যাঁ, অর্ডিনারি যদি করতে চাও তাহলে ডি ক্যাটাগরির করাই মানে নট পসিবল আর কি। হুম, নট পারমিটেড, নট পসিবল না, নট পারমিটেড, মানে এইটা নট পারমিটেড কোনোটাতে। আচ্ছা, তারপরে এই এইখানে দেখো তোমার এই সাইডে যদি দেখি যে বি ক্যাটাগরি, যেটা ধরো খুলনা টুলনার দিকে, খুলনা না, ধরো ফরিদপুর টরিদপুরের দিকে, হ্যাঁ, কম ডেঞ্জারাস। খুলনার মাথাটা তো আমরা দেখছিলাম আবার একটু সামান্য ডেঞ্জারাস। আচ্ছা, তো সেইখানে তোমার হচ্ছে যে বি ক্যাটাগরি ডিজাইন করা যায়, এখানে লিমিট নাই, যত ইচ্ছা তত করা নেই। এরকম করে আসে এগুলো, এগুলো আমরা বলে ফেলছি। ডিজাইন ক্যাটাগরি এখন বললাম, এই মাত্র বললাম। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে যে সাইট ক্লাস। সাইট ক্লাস হচ্ছে সয়েল সম্পর্কে বলতেছে। তোমার এই সাইট ক্লাস তোমার এসে মানে হচ্ছে খুব শক্ত মাটি, পাথর। এসডিটা হচ্ছে আমাদের দেশে পলি সয়েল, আর এগুলো আরো খারাপ। আমাদের ধরো আছে না যে অনেক সময় তোমার অর্গানিক সয়েল টয়েল পাওয়া যায়, এগুলো হচ্ছে এইটা। আর এটা হচ্ছে তোমার হচ্ছে যে এলুভিয়াল সয়েল। হ্যাঁ, আর এটা হচ্ছে আরেকটু ভালো। তা আমাদের সিলেটের মোটামুটি টিলা মাটি টাটি গুলা এগুলা, আর হচ্ছে যে অন্যান্য মাটিগুলো এগুলা। ঠিক আছে, এটার ক্ষেত্রে এখানে বলতেছে দেখো, তোমার অকুপেন্সি ক্যাটাগরি যেটাই হোক না কেন, জোন 4 এর জন্য অলওয়েজ ডি ক্যাটাগরি করতে হবে, অলওয়েজ ডি ক্যাটাগরি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তাহলে সি এবং ডির মধ্যে একটা পার্থক্য দেখাই। সি তে রিকোয়ারমেন্ট গুলো কম একটা কলামের ক্ষেত্রে, ডিটেইলিং। ওয়ারেস ডি তে দেখো অনেক বেশি রিকোয়ারমেন্ট, বুঝছো? এটা একটা এক্সাম্পল দেখলাম, সি এবং ডি। এইবার আমরা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে একটু আগে যেটা বললাম যে সাইট ক্লাস। হ্যাঁ, সাইট ক্লাস, এই যে বলছিলাম যে এসডি, এটা হচ্ছে ডিপোজিট অফ লুজ টু মিডিয়াম কোহেশনলেস সয়েল। হ্যাঁ, কোহেশনলেস সয়েল মানে হচ্ছে তোমার সিটি বা বালি মাটি, কিন্তু লুজ টু মিডিয়াম। আচ্ছা, আর অথবা তোমার কোহেসিভ সয়েল যদি হয়, অর্থাৎ কাদামাটি যদি হয়, সেটাও বলতেছে সফট টু ফার্ম কোহেসিভ। মানে মোট কথা বেশি ভালো না। এবং এটার যে এসপিটি ভ্যালু যদি দেখো, এসপিটি ভ্যালু হচ্ছে 15-র চেয়ে কম হবে সয়েল টেস্টের সময়। হ্যাঁ, আর এটা হচ্ছে তার শেয়ার ওয়েভ ভেলোসিটি। ওই যে প্রথমে পড়েছিলাম না যে তোমার আর্থকুইক ওয়েভ গুলো যখন চলে, তখন কিছু কিছু ওয়েভ তোমার যেদিকে চলে তার কম্পনটা হয় তার সাথে পারপেন্ডিকুলার, সাপের মতো। ঠিক আছে, তো সেই ওয়েবটাকে বলে শেয়ার ওয়েব। হুম, তো শেয়ার ওয়েবটার সাথে সম্পর্ক কিন্তু এটা। তো যত ভালো মাটি হবে তত শেয়ার ওয়েব ভেলোসিটিটা বড় হয়। ঠিক আছে, তাহলে এটার উপরে নির্ভর করে করা যায়। ঠিক আছে, আমরা সাধারণত এটা কোন রকমের মাটি সেটা নির্ভর করে হচ্ছে এই এসপিটির উপর। আমি একটা অঙ্ক দেখাইতেছি এখন। এই যে একটা অঙ্কটা হচ্ছে এরকম, যে ধরা যাক আমার সয়েল টেস্টে আমি পাইলাম যে 3টা লেয়ার। হ্যাঁ, 100 মিটার নিতে, 100 ফুট নিতে হবে সয়েল। 100 ফুট নিলে এখানে হচ্ছে আহ
ফার্স্ট লেয়ারে তোমার এখানে 25 ফুট আছে এবং ক্লে সয়েল আছে, এবং লাস্ট যে এসপিটিটা পাইছি সেটা হচ্ছে 6। সেকেন্ড লেয়ার এখানে 20 ফুট আছে, লাস্টে পাইলাম 15। আর থার্ড লেয়ার যেটা 30 মিটার নিচে আছে, হ্যাঁ, তোমার 55 ফুট, এইটা হচ্ছে তোমার 35 লাস্টে পাইলাম। তাইলে নিয়মটা হচ্ছে এরকম, যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এন, হুম, অর্থাৎ তোমার এভারেজ টাইপ অফ এসপিটি আর কি পুরোটার জন্য, সেটা ইজিক্যাল টু হবে তোমার এই যে উপরে হবে প্রত্যেকটা ইয়ের এই যে ডেপথ, উপরে হবে প্রত্যেকটা ডেপথের যোগফল, হ্যাঁ, প্রত্যেকটা ডেপথের এই যে এখানে ডি 1 থেকে n, মানে 1 থেকে 3, ডি গুলোর যোগফল। আর নিচে হবে দেখো এখানে প্রত্যেকটা ডেপথ ডিভাইড বাই লাস্ট যে তোমার এসপিটি পাওয়া গেছে, ডেপথ লাস্ট এসপিটি, ডেপথ লাস্ট লাস্ট এসপিটি। তাহলে এখানে আসতেছে কত, তোমার ডেপথ হচ্ছে 25, লাস্ট হচ্ছে 6, এই যে 25, 6, 20, 15, এখানে হচ্ছে 55, এখানে অনেকগুলো দেখাই নেই, 55, 35 দিলাম, ঠিক আছে। তাহলে এটা দিয়ে ভাগ করলে আমার আসে 14.16, যেটা 15 থেকে ছোট। তাহলে 15 থেকে ছোট কেন বললাম, এখানে দেখি যে 15-তে ছোট যদি হয় তাহলে এসডি। তাহলে এখান থেকে আমরা পাইলাম যে আমার যে সয়েলটা, সেই সয়েলটা আমি যখন ডিজাইনে ইউজ করব তখন এসপিটি, যদিও এক এক লেয়ারে এক এক রকম, কিন্তু আমি যে এসপিটিটা ইউজ করব সেটা বোঝার জন্য আমি এই এই সিস্টেমটা ইউজ করবো। এবং আমরা দেখতেছি যে এটা অ্যাভারেজ এসপিটিটা হচ্ছে 13.7, যা তোমার এই এসডি টাইপের সয়েলকে বোঝায়, ঠিক আছে। না বুঝলে বলবা। আহ তারপরে আসো তোমার শেয়ার ওয়েভ ভেলোসিটি। শেয়ার ওয়েভ ভেলোসিটি, ও এই শেয়ার ওয়েভ ভেলোসিটি কথা বলে ফেলছি। তারপরে আসো শেয়ার ওয়েভ ভেলোসিটি সম্পর্কে এখানে এখানে কিছু কথাবার্তা বলা আছে আর কি, একটু দেখে নিও। সয়েল অ্যাম্প্লিফিকেশন, সয়েল ক্লাসিফিকেশন কথাটা আমরা বললাম অলরেডি। গ্রাউন্ড মোশন অ্যাম্প্লিফিকেশন, এইটা তো এই শেয়ার ওয়েভটা কাজে লাগে। তারপরে হচ্ছে সয়েল স্টিফনেস ডাইনামিক প্রপার্টিজ বার করার জন্য এটা কাজে লাগে, যে তোমার এই যে এটা কি, এটা হচ্ছে শেয়ার মডুলাস। শেয়ার মডুলাস ইজ ইকুয়াল টু সেটার ঘনত্ব ইনটু হচ্ছে শেয়ার অফ ভেলোসিটি স্কোয়ার, এটা একটা ইকুয়েশন আছে। লিকুইফেকশন পোটেনশিয়াল বুঝতেও কাজে লাগে। তাহলে আমরা একটা মানে জাস্ট একটা গবেষণা থেকে পাওয়া গেছে যে ঢাকার সয়েলের জন্য মোটামুটি 127 থেকে 320 মিটার পার সেকেন্ড ধরতে হয়, চট্টগ্রামের জন্য এত, সিলেটের জন্য এত। And বলতে পারো যে এত পার্থক্য হইলে কেমনে হবে, কারণ সিলেটে তোমার মোটামুটি তোমার হইলো যে কোথাও পাহাড়ি মাটি আছে, কোথাও এই কাদা মাটি আছে, সবকিছু চিন্তা করে এইটা থেকে এইটা পর্যন্ত হচ্ছে ধরা হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু শিখে ফেললাম, এই যে এখানকার সবগুলা জেড শিখলাম, আই শিখলাম, আর শিখলাম, এবং এগুলো শিখতে গিয়ে আশেপাশে যা যা শিখার সেগুলো শিখলাম। বাকি রইলো সিএস। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। স্যার আমাদের আচ্ছা, সিলেটের মাটি তো স্যার এসসি বা এসডি হয় না? এসসি বা এসডি, হ্যাঁ। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, হুম সেটা হচ্ছে স্যার আমরা তো স্যার এই যে এই ইকুয়েশনটা এস ইজ ইকুয়াল টু 2/3 জেড আই সি এস বাই আর, এটা তো স্যার আমরা ইউজ করি হুম হচ্ছে এমসিই তে। হ্যাঁ, ওইটা 2/3 ইউজ করলে হচ্ছে ডিবিই হবে, আর ও টু স্যার বাই টু থ্রি বাই না থ্রি ইউজ ইউজ করলে করলে হবে ডিবি। এমসিই হবে। আচ্ছা স্যার, এটাই ছিল কোশ্চেন স্যার। হ্যাঁ, মানে হচ্ছে ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকুয়েকে এই 2/3টা থাকবে না। আর ইন্ডিয়ান কোডে আবার এখানে 2/3 না, এখানে হাফ, বুঝছো? জি স্যার। একটু বাংলাদেশের কোড এবং ইন্ডিয়ান কোডের মধ্যে পার্থক্য আছে। আবার ওই যে স্যার আমরা তো স্যার ওদের ওদের আর টার এর ভ্যালু ভিন্ন, যার ফলে দেখা যায় যে দুইটা হিসাব করে দেখা যায় কাছাকাছি চলে আসে রেজাল্ট।
বলো। স্যার স্যার আমাদের স্যার যেটা আমরা স্যার যেটা করবো স্যার, আমরা ডিজাইন করার সময় স্যার কোনটা নিব, এমসিই নাকি ডিসিই? ডিবি 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 নিবা। ও স্যার ডিবি ডিবি, আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা তো নর্মাল বিল্ডিং ডিজাইন করি, সেখানে এমসি করা যাবে না, এমসি অনেক খরচ। আচ্ছা, এখন এই যে সিএস বার করার জন্য এইরকম আমাদের গ্রাফ পাওয়া যায়। এটা কোত্থেকে আসছে? গ্রাফটা আসছে যে বিভিন্ন ধরনের আর্থকুয়েক এর যে রেকর্ড গুলো প্লট করছে কিসের উপরে? এই যে বিল্ডিং পিরিয়ড, একটা বিল্ডিং এদিক থেকে দুলে জায়গায় আসলো, আবার অন্যদিকে দুললো, তারপর জায়গায় আসলো, মানে পূর্ণ দুলনের জন্য যে টাইমটা লাগে সেটাকে বলে পিরিয়ড। তাহলে এই একটা পিরিয়ড, মানে পিরিয়ড আর বিল্ডিং এর পিরিয়ড আমরা যদি বার করতে পারি, হুম, বার করে ইকুয়েশন আছে আমরা দেখাবো, তাহলে সেইটা বার করলে সেইটা আমি এই এই এখানে বসাইলে তখন এইদিকে যখন আসবো তাহলে এই সিএস এর ভ্যালুটা পাবো। বুঝছো? এই সিএস টা তো সামথিং জি, জি মানে কি? গ্রেভিটেশনাল এক্সিলারেশন। জিটাই একটা ইউনিট হিসেবে ইউজ হয় এই জায়গাটা, এই ইকুয়েশনে। হ্যাঁ, সামথিং জি। আর আমি যদি সেইটাকে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ারে হিসাব করতে চাই, তাহলে সামথিং যেটা আসছে, ধরো যে 2 জি আসছে, তাহলে 2 পূরণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে আর কি। কিন্তু ওই সংখ্যাটা আমি কিন্তু এই ইকুয়েশনে ব্যবহার করব না, আমি ব্যবহার করব জি ছাড়া, অর্থাৎ ইউনিট হিসেবে জিটা কাজে লাগবে। তাইলে এটা আমরা পাইছি কই? বললাম যে আমরা ধরো অনেকগুলো আর্থকোয়েকে বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন তোমার হচ্ছে টাইম পিরিয়ডের বিল্ডিং এর যে ইয়েটা আমরা দেখছি, এই যে এক্সিলারেশনটা দেখছি, সেটাকে বসাইছি, বসানোর পরে আমরা পাইছি হাবিজাবি অনেকগুলো এরকম পয়েন্ট পয়েন্টের পাইছি, অনেকগুলো পাইছি। সেগুলোকে একটা স্মুথ একটা লাইন টানছি, এবার এভারেজ লাইন। হ্যাঁ, কিসের জন্য? এটা আমার ডিজাইনের কাজে লাগবে আর কি। ঠিক আছে, তো সেখান থেকে এটা পাইছি। তো এখানে দেখো কয়েকটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে যে এখানে একটা একটা জায়গায় গিয়ে তোমার মোটামুটি স্ট্রেট পাওয়া যায়, এরপরে আবার বাড়তে থাকে, বেড়ে বেড়ে একটা জায়গায় গিয়ে একটু হালকা বেড়ে আবার এরকম হয়। এটা টিপিক্যাল। তাইলে এই 3টা পয়েন্ট পাচ্ছি, বি, সি, ডি। তাইলে এইটাকে 3টা ভাগে ভাগ করছে, যে এই যে টাইম পিরিয়ডটাকে আছে টিবি, টিসি, টিডি। তাইলে সিএস বার করার জন্য আমার যে আহ, ছবিটা আছে, আমি পরে ছবিটা দেখাই দিচ্ছি, অ্যাকচুয়াল ছবিটা, টিপিক্যাল ছবি দেখাইছি। এই ছবিটা দিয়ে বার করতে পারলে তো করলাম। আর যদি ছবিটা না থাকে, তখন আবার ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা নির্ভর করে যে আমার টি যেটা পাইছি সেটা এইখানে আছে নাকি এইখানে আছে নাকি এইখানে আছে, অর্থাৎ এটা টি বি টিসির মাঝখানে আছে নাকি এটার মাঝখানে আছে নাকি এটাতে কম আছে, এইসব। তো সেটার জন্য এটা জানাটাও ইম্পর্টেন্ট। এবং দেখো এখানে এই জিনিসগুলো নির্ভর করতেছে মাটিটা কোন ধরনের সেটার উপরে, তাহলে সয়েল টাইপের উপর নির্ভর করতেছে। হ্যাঁ, এস এস এর মানটাও, এস একটা জিনিস আমি পরে দেখাচ্ছি, এটা ওই ইকুয়েশনের মধ্যে আছে। বললাম না যে এটা গ্রাফ থেকেও করা যায়, ইকুয়েশন থেকেও করা যায়, সেখানে ইকুয়েশনে এসটাও আছে। তো সেই এসটাও হচ্ছে তোমার সয়েল টাইপের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন দেখি তাহলে টিটা কি ব্যবহার করবো। টিটা হচ্ছে সিটি এইচ টু দি পাওয়ার এম। সিটি এবং এম, এই দুইটার মান আবার ডিপেন্ড করবে কোন ধরনের ফ্রেম। হ্যাঁ, এটার উপর, স্ট্রাকচারাল সিস্টেমের উপর। আমাদের নর্মাল যে কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, সেটার জন্য হচ্ছে 0.0466 এবং এম হচ্ছে 0.9। ঠিক আছে। আহ, এইবার আসো তাহলে সিএস এর যে ইকুয়েশনের কথা বললাম। হ্যাঁ, ইকুয়েশন গুলো হচ্ছে এরকম। দেখো এই যে টি এর মান 0 থেকে টিবি পর্যন্ত যদি হয় তাহলে এইরকম ইকুয়েশন, এটা হইলে এরকম, এটা 4টা ইকুয়েশন আছে। এখানে একটা জিনিস আছে, এই এই যে এইটা এন, মানে এটা ডিপেন্ড করে তোমার হচ্ছে ডাম্পিং এর উপরে। ডাম্পিং মানে হচ্ছে যে একটা বিল্ডিং নিজে নিজে থেমে যায়, তার একটা প্রপার্টি আছে। হ্যাঁ, একটা দরজা যেটা সুইং করতেছে সেটা কিন্তু একসময় নিজে নিজে থেমে যাবে। সেটা হচ্ছে তার ডাম্পিং। সেটা 5% ধরা হয় আমাদের বিল্ডিং এর ক্ষেত্রে।
তো এই 5%-এর জন্য এইটার মান হচ্ছে 1, তাহলে এখানে 1 বসাবো আর কি। ওকে, অথবা এন এর ইকুয়েশনটা এইভাবে বার করা যায়, 5% যদি না হয়, অন্য কিছু যদি হয়, তাহলে এখানে এটা আসবে। এই যে জিটাটা হচ্ছে 5% বা কত পার্সেন্ট, এটাকে জিটা বলে আর কি। জিটা ইজ ইকুয়াল টু 5% লিখবো না, লিখবো হচ্ছে 0.05। হ্যাঁ, তাহলে 2% হলে 0.02, এরকম। এটা বসায় তাহলে এটা বার করবো। আচ্ছা, এবার আসো এই যে আসল ছবিটা। আসল ছবিটা হচ্ছে এরকম, দেখো তাহলে এস এ, এস বি, এস ডির জন্য আলাদা আলাদা ছবি কিন্তু, এবং এই সবগুলো দেওয়া আছে 5%-এর জন্য। তার মানে তোমার 2% হলে এই ছবিগুলো ফুল সেট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের বিল্ডিং সাধারণত 5% হয়, তো সেজন্য আমাদের এই বিএনপিসি তে এইটাই থাকে। হ্যাঁ, তাহলে এই এই ছবির মধ্যে কিন্তু ওই যে সিএস বলেছিলাম না, সিএস, হ্যাঁ, সিএস ইজ ইকুয়াল টু এস এ বাই পি গ্রাউন্ড এক্সেলারেশন অফ রক। এটা আমার, এই জিনিসটা আমাদের না জানলেও হবে, আমাদের তো এখান থেকে সরাসরি বার করতে পারছি, তাহলে এই জিনিসটা মানে না জানলেও হবে, সিএস টা বার করা নিয়ে ইয়ে হলো কথা। ঠিক আছে, তাহলে এই যে এই যে জায়গাটা আছে না, এটা আসলে আমাদের এই যে আমরা যে 2/3 ZI/R যে জিনিসটা, সেটাই কিন্তু পি গ্রাউন্ড এক্সিলারেশন অফ রক। এটার মানে কি, মানে আমার নর্মালি নর্মালি যে মাটি যেটা, সেটা কাঁপবে হচ্ছে তোমার এই পর্যন্ত, এই যে পয়েন্ট, সাপোজ পয়েন্ট এখানে কত আছে, এই এতটুকু পর্যন্ত আছে। হ্যাঁ, এরপরে যেটা হবে সেটা বিল্ডিং কাঁপবে। ঠিক আছে, তাহলে এটা আর কি। তাহলে আমরা সব ভ্যালু শিখে ফেললাম, এটা সব ভ্যালু শিখে ফেললাম। শিখে ফেলার পরে আহ ইয়ে হইলো কি যে বেশিয়ার, বেশিয়ার, তাহলে আমাদের এটা তো শিখছি, এটাও শিখছি, তাহলে দুটাকে মাল্টিপ্লাই করলে বেশিয়ার হয়ে গেল। বাস, আমাদের কাজ শেষ। এখন আরেকটা কাজ হচ্ছে যে এই যে এই যে বেস শেয়ারটা বার করলাম, সেটাকে প্রত্যেক তলায় তলায় ভাগ করে দেওয়া। এটা তোমরা শিখছো বোধহয় ইয়েতে, স্ট্রাকচার ওয়ানে শিখছো, তলায় তলায় ভাগ করে দেওয়া। এটা হচ্ছে কি, বেস শেয়ার ইনটু একটা ফ্র্যাকশন, সেটা হচ্ছে যে তলায় ভাগ করে দেবে সেই তলার ওজন, নিচ থেকে সেই তলার উচ্চতা, ডিভাইড বাই প্রত্যেক তলার ওজন এবং নিচ থেকে উচ্চতা। এই এইচটা কিন্তু সেই তলার উচ্চতা না, একদম মাটি থেকে সেই তলার উচ্চতা। এটা একটু ভুল করো না। এই, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যে প্রত্যেক তলায় তলায় মানে কত লোড আসবে সেটা বার করতে পারি, হরিজন্টাল লোড। বাস, হয়ে গেল। এখানে কে এর মানটা এখানে বলতেছে, কে এর মান হচ্ছে 1 স্ট্রাকচারাল পিরিয়ড যদি এটা হয়, 2 হবে স্ট্রাকচারাল পিরিয়ড যদি এটা হয়। ঠিক আছে, শেষ। বলো, এখন প্রশ্ন আছে? তোমাদের পরীক্ষা, ক্লাস টেস্ট যে নিব, সেটা সিলেবাস কি দিছিলাম? হ্যালো, স্যার ফার্স্ট দুই ক্লাসে যেটা পড়াইছিলেন সেটার উপরে বলছিলাম। ফার্স্ট 2 ক্লাসে অর্থাৎ হচ্ছে যে নর্মাল সাইসমোলজির যে ইয়েগুলো সেগুলো। জি স্যার, থিওরি, প্লেট আচ্ছা থিওরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর সেকেন্ডটা হবে আজকে যেটা পড়েছি সেটার উপরে, হ্যাঁ। ওইখানে স্যার ওই প্রথম টিডিতে যেটা ম্যাগনিটিউড বের করার, আর্থকুয়েকের ম্যাগনিটিউড বের বের করে কিছু ম্যাথমেটিক্স আছে, ম্যাথ কি দিবেন নাকি শুধু থিওরি থাকবে স্যার? না, ম্যাথ তো থাকবে, ওই 2 চ্যাপ্টারে যা যা আছে তোমাদের যে মানে যে স্লাইড থেকে পড়াইছি সেটার বাইরেও আরেকটা আর 2 একটা দিয়েছি না, সেই জি সবগুলো স্যার। পড়বা। ওখানে ওকে কিছু ম্যাথ ট্যাথ আছে। ঠিক আছে, সহজ ম্যাথ এগুলো, তোমরা তো জিওলজিতে করে আসছো তাই না? জি স্যার। আচ্ছা, আমি আহ আহ, আর একটা জিনিস একটু দেখায় শেষ করব, সেটা হচ্ছে উম, দাঁড়াও।
হুম, কই গেল জুম? আচ্ছা, এখানে শেয়ার স্টপ দিই। এই যে আমি যে এগুলো আজকে যে কথাগুলো বললাম সেটা একটা এক্সাম্পল, তোমাদের সুবিধা হবে, হ্যাঁ, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এই যে এটা একটা এক্সাম্পল, হ্যাঁ, স্ট্যাটিক অ্যানালাইসিস। ঠিক আছে, এটা এক্সাম্পলটা এখানে একেবারে এই এই যে ছোট একটা বিল্ডিং, ছোট একটা বিল্ডিং, 3 তলা একটা বিল্ডিং, এখানে ফ্রেম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফ্রেম আছে এদিকে, আর ওইদিকে দুইটা ফ্রেম আছে, হ্যাঁ। তাহলে এইটার এই যে এখানে তোমার ওজন টোজন গুলো দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, ময়মনসিংহ সিটিতে আছে এবং রেসিডেন্সিয়াল ইউজের জন্য ইউজ হবে। সয়েলটা বলতেছে লুজ টু মিডিয়াম কোহেশনলেস, মানে এসডি, এগুলো সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। এখন এটা স্টেপ বাই স্টেপ যে এগুলো এগুলো বার করেছে, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা যখন পড়বা না তখন সহজ হয়ে যাবে যে কোত্থেকে নিচে টাইম পিরিয়ড বার করার জন্য, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে সিএস বার করার জন্য এটা ইউজ করছে। হুম, তারপরে হচ্ছে উম, মাটি কোন ধরনের সেটা, মাটি এখানে তো আমার মাটিটা লাগবে, মাটিটা বার করার জন্য এখানে আহ এটা ইউজ করছে। হুম, তারপরে তোমার এখানে তোমার হচ্ছে জোন কোফিসিয়েন্ট বার করেছে এখান থেকে, ইম্পর্টেন্স কোফিসিয়েন্ট বার করেছে এখান থেকে, আর বের করেছে এখান থেকে, ঠিক আছে। তারপরে এই যে আর বের করেছে 3, হ্যাঁ। তারপরে ওই যে সবকিছু বসাইছে তখন এস এ বার হয়েছে। উম তারপরে হচ্ছে ডিজাইন বেসিয়ারের টা বার করলাম এখানে, তারপরে এখানে প্রত্যেক তলায় তলায় ভাগ করে দেওয়ার জন্য এটা ইউজ করছি, কে এর মানগুলো বের করে এই যে প্রত্যেক তলায় তলায় ভাগ করে দিছে, এই যে মিলে ভাগ করে দিছে, হ্যাঁ। ভাগ করলে এই এই যে এইগুলোর যোগফল কিন্তু বেসিয়ারের সমান হবে। এই যে আমার বেসিয়ার, ঠিক আছে। তাহলে বেসিয়ার এখানে যে আমাদের ছিল কত, বেসিয়ার ছিল যে 1620, হ্যাঁ। ভাগ করে দেওয়ার পরে এই যে 1620 হয়েছে যোগফল। হুম, তাহলে আমরা যদি ছবি দেখি তাহলে এই দেখো, এই যে বেশিয়ার গুলো ভাগ করেছে একটা দুইটা তিনটা, হ্যাঁ, এই তিনটা যোগফল হবে বেশিয়ারের সমান। আর এটা গেল, হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে যে এই ফ্রেমে ফ্রেমে ভাগ করে দিচ্ছে, যেটা এটা হচ্ছে তলায় তলায় ভাগ করে দেওয়া। আর ফ্রেমে ফ্রেমে যে 4টা ফ্রেম আছে না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5টা ফ্রেম আছে, 5টা ফ্রেমে যে ভাগ করে দিছে সেটা আবার ভাগ করতে হয় এই লেংথের তুলনা করে, লেংথের সাথে। হুম, এই ফ্রেমে যাবে এই তলায় যে লোডটা আছে সেটার এদিকের অর্ধেক এবং এদিকের অর্ধেক, হ্যাঁ। এইটার এইটার ইয়ে অনুপাতে, এটাতে যাবে হচ্ছে শুধুমাত্র এটার অর্ধেকের অনুপাতে, এইভাবে ভাগ করে দিছে, দেখলে বুঝবা। এই তো, এবং ফাইনালি এই যে এখানে দেখাইছে, বুঝছো? এই যে এই দিক দিয়ে যে ভাগ করে দিছে না, এক এক তলায় কতটুকু করে দিচ্ছে। এই, তাহলে তোমাদের তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমি করতে দিব। হুম, অ্যাসাইনমেন্ট একটা করতে দিব এরকম যে উম আচ্ছা, অ্যাসাইনমেন্ট আমি তাহলে পরে পাঠাচ্ছি আর কি, ঠিক আছে। উম, তোমরা একটু শিখো আগে, ওকে। জি স্যার। একটু চেঞ্জ ওকে করে স্যার। দেবো এখানে, অল্প একটু চেঞ্জ করে দেবো, বেশি চেঞ্জ করবো না। এখানে ধরো 3 তলা জায়গায় 4 তলা করে দিলাম, এখানে তোমার এখানে তোমার 5টার জায়গায় 6টা দিলাম, এরকম কিছু আর কি, অল্প করে চেঞ্জ করে দিব। তোমরা এটা সলভ করবো, হ্যাঁ, ঠিক আছে। জি জি স্যার। তাহলে এতটুকুই থাক। জি স্যার। জি কোনো স্যার। লাস্ট লাস্ট কোনো প্রশ্ন আছে? স্যার একটা নাই, কোয়েশ্চেন ছিল যে আহ, স্যার বলো। এই যে অর্ডিনারি রেইনফোর্সমেন্ট আর এটা যে স্পেশাল রেইনফোর্স যে স্ট্রাকচার, হুম মানে হুম এই দুইটার অর্থগত মানে যেটা আমি এক মানে মিলাইতে পারতেছি না স্যার, যে মানে স্পেশাল রেইনফোর্স কি ওটাকে মানে স্ট্রাকচারটা কোনটারে বলবো আর অর্ডিনারি রেইনফোর্স স্ট্রাকচার কোনটারে বলবো? আচ্ছা, এটা হচ্ছে যে ডিটেইলিং এর উপর ডিপেন্ড করে।
হ্যাঁ, ডিটেলিং এর উপর ডিপেন্ড করে। তোমার হচ্ছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যেটা, হ্যাঁ, সেইখানে তোমার দেখবা যে মানে একটা কলামের মধ্যে অনেকগুলো ইয়ে আছে, এই ডিটেইলিং আছে। যেমন তোমার এই কলামের কাছে একটা অংশ, হ্যাঁ, L0, আমি দেখাইছিলাম এগুলো গত ক্লাসের দিকে, দেখাইছিলাম L0। সেই জি স্যার। L0-র মধ্যে তোমার ঘন ঘন টাই দিতে হবে। এবং টাইয়ের তোমার এক একটা থেকে একটা ডিস্টেন্স কত হবে সেইগুলো নির্ধারণ করা আছে। জি স্যার। তারপরে ধরো তোমার হচ্ছে যে 135 ডিগ্রিতে বাঁকাইলা, সেটা ঠিক আছে। এরপর তোমার কতটুকু, কত ইঞ্চ তোমার হচ্ছে এটা রাখতে হবে। তারপর লেপিং কোন কোন জায়গায় দিতে হবে, এই সমস্ত খুব ডিটেইলিং আছে হচ্ছে মানে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এখানে আর কি। জি স্যার। বা তোমার হচ্ছে যে তোমার SD টাইপ যদি যেটা বলি আর কি, সাইসমিক ডিজাইন ক্যাটাগরি ডি যেটা, সেটাতে এই জি একটা স্যার। জিনিস। আর একটা হচ্ছে তোমার হচ্ছে যদি তুমি বলো যে অর্ডিনারি, ইন্টারমিডিয়েট আর হচ্ছে স্পেশাল, সেইটার মানেটা হচ্ছে স্পেশাল তোমার স্পেশালি সে তোমার ল্যাটারাল লোডটা খুব ভালো করে নিতে পারবে। আর অর্ডিনারি যে, সে তোমার হচ্ছে যে এই ল্যাটারাল লোডটা কম নিতে পারবে, কিন্তু ভার্টিক্যাল লোড যদি থাকে ভালো করে নিতে পারবে। ঠিক আছে, সে মোমেন্ট ক্যারি করতে পারবে, মোমেন্ট জি ভালোই স্যার। ক্যারি করতে পারবে, কিন্তু ল্যাটারালটা কম করতে পারবে। যেমন ধরো যাক, তুমি যদি এখন ইয়েতে করো, ওই যে আফ্রিকায় একটা বিল্ডিং করো, ঠিক আছে, সেখানে তো আর্থকোয়েক নাই। হ্যাঁ, তো সেইখানে জি তোমার স্যার। খামোখা খামোখা তো কষ্ট করে স্পেশাল মোমেন্ট রেস্টিং ফ্রেম করা দরকার নেই। সেখানে তোমার মোমেন্ট নিতে পারলেই হইলো। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি জি স্যার। আইদার নর্মালটা করবো অথবা হচ্ছে ইন্টারমিডিয়েট করো, দুটার মাঝামাঝি। এগুলোর ক্রাইটেরিয়া ঠিক করা আছে, জাস্ট একটু সার্চ দিয়ে দেখো। হ্যাঁ, তাহলে এটা এটা আমি এখানে হয়তো বা দিই নাই, সার্চ দিয়ে দেখো, তাহলে এটা পার্থক্যটা দেখে দেবো। ঠিক আছে। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, আল্লাহ হাফেজ।